ওকে, সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। নাউনের আরও অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, বাট আসলে আধুনিক গ্রামারে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনকে প্রেফারেন্স দেওয়া হয়। যদিও বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, যদি মানে পরীক্ষাগুলো একটু সাধারণ পরীক্ষা হয়, আই মিন লাইক বলেছি, উম, বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো রয়েছে, তৃতীয় চতুর্থ শ্রেণীর জব যেগুলো আছে সেগুলোতে পরীক্ষাতে নাউনের বিভিন্ন শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন করা হয়। আর যেহেতু আমরা 6 7 বা ক্লাস 5-এই পরীক্ষাগুলোর প্রশ্ন পড়ে থাকি, এবং যারা এইচএসসি দিয়ে পরীক্ষা দিতে পারেন বিভিন্ন জায়গায়, সেখানে প্রশ্ন করা হয় হোয়াট এভার, বাট অ্যাডমিশনে কোশ্চেন করা হবে না, ট্রু। সো নাউন ইজ এ নেম অফ এনিথিং। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, প্রত্যেকটা জিনিসকে আমরা এক ধরনের নামকরণ করি, এবং এই নামের মধ্য দিয়ে আমরা তাকে চিনি। তো এই যে নামকরণ করি, প্রত্যেকটা নামকেই আসলে নাউন বলে। এটা আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকের নামই আসলে এক ধরনের নাউন, এবং এটা হচ্ছে প্রপার নাউন। স্পেসিফিক নাউন, যে নাউনগুলো কারণ নাম হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে প্রপার নাউন। সো ইংরেজিতে প্রধানত দুই আকারের দুই ধরনের নাউন রয়েছে, এবং এই নাউনগুলো গণনার ভিত্তিতে, আই মিন কোনো কিছু গণনা করা হয় কি হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের আগে বলেছি, আমাদের মাতৃভাষার সাথে আমরা সবকিছু তুলনা করেই পরবর্তী ভাষাটা শিখি। এটা আমাদের একটা ন্যাচার, হিউম্যান নেচার। তো এটা একটা বাধা, এটা একটা অ্যাডভান্টেজও দেয়, ডিসঅ্যাডভান্টেজও আছে। কারণ আমরা যখন বলি যে কোনো নাউনকে গণনা করা গেলেই সে কাউন্টেবল, কারণ লেখাই আছে কাউন্টেবল মানে গণনাযোগ্য, এবং আনকাউন্টেবল মানে হচ্ছে গণনাযোগ্য নয়। কথাটা সঠিক নয়। কথাটা হচ্ছে যে যাদের ভাষার কথা আমরা বলছি, সেই ভাষার ভাষাভাষী জনগোষ্ঠী ওই নাউনটাকে আসলে গুণে ব্যবহার করে কিনা। ব্যাপারটা হচ্ছে গণনা করা হয় নাকি হয় না, গণনা করা যায় নাকি যায় না, এই কোশ্চেন করা যাবে না। ইংরেজরা এটা গণনা করে কি করে না, দেখে যে অনেক নাউন আছে যেগুলো আমাদের ভাষাতে আমরা গণনা করি, কিন্তু ওদের ভাষায় ওরা করে না। বা অন্য অন্য ফ্রেঞ্চ জার্মানরা গণনা করে, কিন্তু ইংরেজরা করে না। সো ইংরেজরা সেটাকে পরিমাপ করে ব্যবহার করে। তো যে সকল নাউনকে আসলে সাধারণত পরিমাপ করে ব্যবহার করা হয় তাদেরকে আমরা ম্যাথ নাউনও বলি। তো যাই হোক, ইংরেজিতে আমাদের দুই ধরনের নাউন আছে, এবং কেন এটা আমাদেরকে শিখতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। ধরেন আপনার কাছে কেউ একজন প্রশ্ন করলো যে আমি শিক্ষার্থীর ইংরেজি কি, আমি পড়ালেখা করি, তাই না? বাংলাদেশে এখন সমস্ত মানুষই শিক্ষার্থী, যার কারণে যেসব জায়গায় শিক্ষার্থী ক্যাটাগরিতে ডিসকাউন্ট দেওয়া হতো সেগুলো বন্ধ হয়ে গেছে। কারণ এত বেশি মানুষ এখন স্কুলে পড়ে, ভাবাই যায় না। মনে আছে আপনাদের একটা বাসে একটা ভিডিও আছে যে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাবি শাখা, তাই না? ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি বলে একটা খুব ভালো ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক, চান্দা ভাই আর কি। তো ওনার একটা ভিডিও আছে যে আমি সমন্বয়ক ভাবি শাখা। আই মিন, সেও স্টুডেন্ট, বাসে উঠে সেও স্টুডেন্ট। তো এত বেশি স্টুডেন্ট দেশে হয়েছে যে বাস চালানো বিরক্ত, সবাই নিজেকে স্টুডেন্ট পরিচয় দেয়, রাইট? সো লাইক দ্যাট। এখন আমাদেরকে প্রশ্ন করলো যে আমি হচ্ছে শিক্ষার্থী, তো এটার ইংরেজি কি হবে? তো দেখেন, বাংলাতে কিন্তু আমি বলতে পারছি যে আমি ছাত্র বা আমি বালক, কিন্তু ইংরেজিতে বলার সময় আমাকে এক্সট্রা একটা করে লাগাতে হচ্ছে, তাই না? আমি বালক ইংরেজি কি? আই অ্যাম বয় হওয়া উচিত, রাইট? আমি ছাত্র ইংরেজি হওয়া উচিত আই এম স্টুডেন্ট। বা আমি বই পড়ছি ইংরেজি হওয়া উচিত আই এম রিডিং বুক। ইয়েস অর নো? কিন্তু একটা ঝামেলা এখানে তৈরি হচ্ছে। সেই ঝামেলাটা হচ্ছে আমাদেরকে এক্সট্রা করে একটা লাগানো লাগছে। কারণটা কি? কারণ হচ্ছে যে ইংরেজিতে নিয়ম আছে, যদি আপনি কাউন্টেবল নাউন ব্যবহার করতে চান, আপনাকে দুইভাবে ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা যদি না জানি কোনটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল, তাহলে আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারি না। ইংরেজিতে নানা ধরনের ডিটারমিনার আছে, তার মধ্যে পজেসিভ আছে, তাদের মধ্যে কোয়ান্টিফায়ার আছে, তাদের মধ্যে আর্টিকেল আছে, আরও নানা ধরনের আমরা
ডিটারমিনার সাধারণত ব্যবহার করে থাকি। এবং এই টোটাল ডিটারমিনারটা নির্ভর করে যে আমরা যে নাউনটার আগে ওটা ব্যবহার করছি সেই নাউনটা ন্যাচার কিরকম, সেই নাউনটার চরিত্র কিরকম, সেই নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আগেও বলেছি যে চরিত্র জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। চরিত্রটা নির্ভর করে যে ওর আগে বা পরে কারা বসবে। ঠিক আছে, চরিত্রটা কি নির্ভর করে, তার আগে বা পরে কারা বসবে। যেমন আমি বলেছি যে কাউন্টেবল নাউন দুইভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যেহেতু এটাকে গণনা করা হয় এই জন্য এটা সিঙ্গুলার বা প্লুরাল হয়। কি বলেছি? যেহেতু এটা গণনা করা হবে এটা সিঙ্গুলার বা প্লুরাল ব্যবহৃত হয়। এখন নিয়ম হচ্ছে আপনি যদি কখনোই কাউন্টেবল নাউন সিঙ্গুলার ব্যবহার করেন তাহলে ওই কাউন্টেবল নাউনের আগে ম্যান্ডেটরি মানে কম্পালসারি আবশ্যকভাবে আপনাকে এ অ্যান ব্যবহার করতেই হবে। সেটা বাংলা ভাষাতে একটি কথা না লেখা থাকতে পারে। ওই দেখা যায় একটি কলম, এর ইংরেজি কি? ওই দেখা যায় কলম, ওই যে কলমটা। সেক্ষেত্রে বাংলা অবশ্য আমরা একটি ব্যবহার করি কিন্তু সাধারণত একটি ব্যবহার করার কথা নয়। আমি একজন ছাত্র বলার দরকার নেই, তো আমি ছাত্র। সো এই একজনটা আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করি যেটা ক্লাস 1 2-তে পড়ে। সাধারণত যদি আমরা কাউন্টেবল নাউন সিঙ্গুলার ব্যবহার করি তাহলে কি ব্যবহার করতে হবে? এ অথবা অ্যান অথবা প্লুরাল ব্যবহার করতে হবে। এই জন্য আমরা যখন সে বই পড়ে ইংরেজি কি লিখছি আমরা? হি রিডস এ বুক, রাইট? আমরা এতদিন লিখে আসছি কিন্তু আমরা জানি না কেন এটা আমরা ব্যবহার করলাম। এটা কোত্থেকে আসলো? কারণ হচ্ছে বুক হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার। তো যখনই কাউন্টেবল নাউন সিঙ্গুলার ব্যবহার করবেন তখনই এ অ্যান আবশ্যক। কি বলেছি? যেখানেই কাউন্টেবল নাউন সিঙ্গুলার সেখানেই এ অ্যান, যেখানেই কাউন্টেবল নাউন সিঙ্গুলার সেখানেই এ অ্যান। মনে থাকবে? তার মানে আমরা যদি কাউন্টেবল আনকাউন্টেবল ডিফাইন না করতে পারি, আপনাকে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন কোনো কাজ করছেন আপনাকে তো জানতে হবে আমি কেন করছি। আপনাকে যখন নাউন শেখানো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল তখন আপনাকে বুঝতে হবে যে এটার পেছনে নিশ্চিত নিশ্চিত কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন আপনি আর্টিকেল বা ডিটারমিনার যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। সো যখনই কাউন্টেবল নাউন সিঙ্গুলার ব্যবহার করবেন সেটা বাংলা বাক্যে থাকুক আর নাই থাকুক, ইংরেজিতে কাউন্টেবল নাউন সিঙ্গুলার ব্যবহার করলেই আপনাকে আবশ্যকভাবে এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। কোথায় এ বসবে এবং অ্যান বসবে সেটা আলাদা প্রশ্ন, বাট প্রশ্নটা হচ্ছে এখানে এ অ্যান ম্যান্ডেটরি হয়ে যাবে। অথবা আপনি যদি এ অ্যান বসাতে না চান তাহলে প্লুরাল করতে হবে। তাহলে আমার যদি আমি বলি আমার বই আছে তাহলে ইংরেজি কি হবে? আইদার আই হ্যাভ আ বুক অ্যান্ড আই হ্যাভ বুকস। দুটোর অর্থ কিন্তু একই। এ মানেই যে একটি এমন না, এ মানেই হচ্ছে যে সিঙ্গুলার ডিটারমিনার, আমরা সিঙ্গুলার আকারে ব্যবহার করেছি। এ মানে ওয়ান হতে পারে নাও হতে পারে, ঠিক আছে? এ মানে হচ্ছে আনস্পেসিফাইড নাম্বার, আমার বই আছে কত সংখ্যক সেটা আমি জানি না। এই জন্য এটাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে, মানে আমি ঠিক গুণে জানি না যে কতগুলো আছে। হোয়াট এভার, আই হ্যাভ আ বুক অথবা আই হ্যাভ বুকস, শি রিডস আ বুক অর শি রিড বুকস। আর ইউ ক্লিয়ার? তার মানে আপনি যদি শুধু বুক লেখেন তাহলে আপনি কট খাবেন, ভুল হয়ে যাবে। আপনাকে আইদার প্লুরাল করতে হবে অথবা এ অ্যান প্লাস সিঙ্গুলার করতে হবে। তাহলে আমরা কেন কাউন্টেবল নাউন শিখবো? শিখবো কারণ আমরা যদি কাউন্টেবল নাউন আইডেন্টিফাই না করতে পারি আমরা আর্টিকেল বা কোনো ধরনের ডিটারমিনার তার পূর্বে ব্যবহার করতে পারবো না, কারণ কাউন্টেবল এবং আনকাউন্টেবল অনুসারেই মূলত ডিটারমিনারগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, ইংরেজি ভাষার নাউনগুলোর দুটি মৌলিক শ্রেণী রয়েছে, সেই মৌলিক শ্রেণী দুইটি কি? কাউন্টেবল নাউন, কাউন্ট নাউন অথবা ম্যাস নাউন। কিছু কিছু বইয়ে তারা কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন।
কাউন্টেবল বা কাউন্ট নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে কি ভাই? স্পিড সিস্টেম মডিফাই আমি বুঝি না। এটা তো টানা যায়। আমি তো জানি না এটা কেমনে কি করে, আজ প্রথম শুনলাম। ওকে, সবগুলো নামকরণই বেশ অস্পষ্ট, কারণ আমরা অনেকগুলো নামকরণ এটা দেখতে পাই। একটা বলেছি যে এটার নাম কাউন্ট নাউন বা বুঝেছি। আপনার যদি 1.5 ঘন্টার ভিডিও এডিট করা লাগে, একটা 1.5 ঘন্টার ভিডিওকে এডিট করতে কত সময় লাগে জানেন আপনি? এখানে কেউ ভিডিও এডিটর আছেন? তাহলে ক্লাস নিতে হবে 1 সপ্তাহ পরে। তো রেন্ডার করতে জীবন অর্ধেক শেষ হয়ে যাবে। এখানে কেউ ভিডিও এডিটর আছেন? 4 মিনিটের ভিডিও এডিট এডিট করতেই 24 ঘন্টা পার হয়ে যায়। হ্যাঁ, ওনার কাছে জিজ্ঞেস করেন যে একটা ভিডিও রেন্ডার করতে 1 ঘন্টার ভিডিও বা 2 ঘন্টার ভিডিও রেন্ডার করতে কত সময় লাগতে পারে। 2 ঘন্টার ভিডিও রেন্ডার করা কারোর পক্ষে পসিবল না, এটা অনেক সময়ের ব্যাপার। রাইট। সফটওয়্যার আছে, ওটা ব্যাপার না, কিন্তু এডিট করতে গেলে খুব খবর হয়ে যাবে। কারণ আপনারা জানেন না হয়তো যে 4 মিনিটে ভিডিও এডিট করতে 5,000 টাকা নেয় এক একজন এডিটর। আপনারা জিজ্ঞেস করে দেখেন, এখানে অনেকেই আছে। এত সহজ না। শুধু ইংরেজি পড়লেই টাকা পাওয়া যায় না, পৃথিবীতে আরো অনেক জিনিস আছে। ইট টেক্স টাইম অ্যাকচুয়ালি। যদি আমি পারি, কিন্তু এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। কাউন্টেবল বা কাউন্ট নাউনের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম থাকে, এগ্রিমেন্টের ক্ষেত্রে তারা সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব গ্রহণ করে। সো আমরা বলেছি যে কাউন্টেবল নাউনের দুইটা জায়গায় যেটা আমি রেট করেছি, এটা খুব ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমি ফার্দার যত আগাবেন সামনে, তত এই জিনিসটা ভিজিবল হয়ে উঠবে। আপনি যদি কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন আইডেন্টিফাই না করতে পারেন, ইউ ক্যান নট ইউজ ডিটারমিনার। তারপর আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে রাইট ফর্ম অফ ভার্ব বলি, সেক্ষেত্রে আপনি আসলে ব্যবহার করতে পারবেন না। শুধু তাই না, আপনি যখন উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ। হ্যাঁ, যারা স্পিড অপশনটা পাচ্ছেন না, ফোনটা রোটেট করে নেবেন, ঠিক আছে? ফেসবুকে ফোন রোটেট করলেই হয়ে যায় এটা। ল্যান্ডস্কেপে থাকলে আপনি টানতে পারবেন। ওকে, এবং আনকাউন্টেবল নাউন যেটা করে, এর একটি মাত্র রূপ আছে। আনকাউন্টেবল নাউনের একটি মাত্র রূপ আছে। তারা এগ্রিমেন্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে মনে রাখতে হবে, যে নাউন গোনা যায় না সেটাকে প্লুরাল করা যাবে? আমি সেটাকে গুনতে পারি না, মানে গোনা হয় না, সেটা তো আর প্লুরাল হবে না, রাইট? মনে রাখতে হবে, যখনই আনকাউন্টেবল নাউন ব্যবহৃত হবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ অথবা অ্যান বসবে না। কি বসবে না? এ অথবা অ্যান বসবে না, এবং এদের পরে কখনোই প্লুরাল ভার্ব বসবে না। এরা হচ্ছে ইউনিভার্সালি সিঙ্গুলার। তো সিঙ্গুলার মানে এই না যে এর আগে এ অ্যান বসবে। অনলি এ অ্যান বসবে কখন? যখন একমাত্র কাউন্টেবল নাউন সিঙ্গুলার ব্যবহৃত হবে। কাউন্টেবল নাউন প্লুরাল হলে কি বসবে এন? বসবে না। কারণ হচ্ছে আমরা বলেছি যে কাউন্টেবল নাউনকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার উইথ এ এন, অর প্লুরাল। কিন্তু আনকাউন্টেবল নাউন মানে যে নাউন গণনা করা হয় না, সে নাউনের একটি মাত্র রূপ থাকবে, অর্থাৎ সেটা প্লুরাল করা যাবে না। এবং তারা কখনোই এ এন গ্রহণ করবে না, এবং তারা কখনোই প্লুরাল ভার্ব গ্রহণ করবে না, তারা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এটা হচ্ছে ন্যাচার আর কি, চরিত্রগত ব্যাপার।
দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই সকল ব্যক্তি বা বস্তু যাদেরকে আলাদাভাবে গোনা হয় বা গোনা যায়। এখানে গোনা যায় কথাটা লেখা আছে, কিন্তু এই কথাটা হবে গোনা হয় বা দেখা হয়। অন্যদিকে আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই সকল পদার্থ বা ধারণা যে প্রকৃতিগতভাবে আকারহীন বলে দেখা বা আলাদা করা যায় না। অর্থাৎ ন্যাচারালি দে আর শেপলেস, যার কারণে তাদেরকে আলাদা করে গোনা হয় না বা গোনা যায় না। কিন্তু সবসময় যুক্তি দিয়ে কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নির্ধারণ করা যায় না। মাঝে মধ্যে এটি ভাষা ব্যবহারকারীর ব্যবহারের মাধ্যমে সৃষ্ট প্রচলিত ব্যাকরণ প্রথা। মানে বেশিরভাগ ক্ষেত্রেই এটি হচ্ছে ইংরেজরা যেভাবে এই ভাষাটাকে ডিফাইন করেছে ঠিক সেইভাবেই তৈরি হয়েছে। ফলে আপনি যদি এখানে লজিক্যাল, হ্যাঁ এটা লজিক দিয়ে কলেজে আপনি যখন আমরা যখন হাই স্কুলে পড়াই তখন আমরা এটাকে এইভাবেই বলি যে গুনে গুনে দেখতে, যে গোনা যায় কি যায় না, কারণ ওদের এত অ্যাডভান্স লেভেলে জানতে দরকারই নাই ওই টাইমে। সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ ডিফারেন্ট কেস, বাট এটা আপনাকে মনে রাখতে হবে অ্যাট দিস এজ যে আসলে কাউন্টেবল আনকাউন্টেবল সবসময় গণনার ভিত্তিতে হবে এরকম নয়। সেটা হচ্ছে ইংরেজরা ওই জিনিসটাকে গণনা করে ব্যবহার করে কিনা, অন্য ভাষার সাথে তুলনা দিয়ে কোনো লাভ নাই। যেমন আমরা যদি বিনস ব্যবহার করি, বিন মানে কি শিমের দানা, এবং রাইস উভয়েরই ছোট দানার মতো অংশ আছে যেগুলো হয়তো গোনা কঠিন হতে পারে, তবে অসম্ভব তো নয়। যেমন আপনি চালের কথা বলেন, চাল কিন্তু গোনা যেতে পারে। আপনাকে যদি এক মুঠি চাল দেওয়া হয় আপনি চাইলে এটা গুনে ফেলতে পারবেন। আর এখন যেহেতু টেকনোলজি আছে, এখন তো চ্যাট জিপিটিকে দিলেও সে গুনে ফেলতে পারে। ঠিক আছে, তো সেটা গণনা করা যায় আমরা যদি চাই আর কি গুনতে। চুলও কিন্তু গোনা যায়। আপনার যখন চুল উঠে যায় তখন ধরেন আপনার একটা চুল পেকেছে, তো লোকে কি বলে একটা চুল পেকেছে, দুইটা চুল পেকেছে, তাই না? এরকম যাদের ইয়াং চুল পেকে যায় তাদের চুল আগে থেকে বোঝা যায় যে একটা দুইটা করে পাকতেছে। তো সেক্ষেত্রে আমরা যে চুল গুনতে পারি। কিন্তু ইংরেজিতে শিমের দানাকে কাউন্টেবল নাউন বিবেচনা করা হয়, কিন্তু চালকে অর্থাৎ রাইসকে আনকাউন্টেবল নাউন বিবেচনা করা হয়। কেন? কারণ বাঙালি তিন বেলা ভাত খায়, তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারা মানে ছয় বেলাও খাইতে পারে, ক্ষুধা লাগলে তাদের ভাতই খাইতে দিতে হবে, অন্য কিছু খেলে তাদের পেট ভরে না। তো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে আনকাউন্টেবল নাউন, এভাবে মনে রাখতে হবে। সো শিমের দানা মানে বিনস যেটা আছে এটা কিন্তু কাউন্টেবল, এবং রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু কেন? কারণ এটাই হচ্ছে ব্যাকরণগত প্রথা, মানে দিস ইজ দ্য ট্রাডিশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন আপনি আমার মাইক দিলেও এটা চেঞ্জ হবে না। তাহলে আমরা দুইটা সিদ্ধান্তে আসতে পারি। সেটা হচ্ছে কাউন্টেবল নাউন দুইভাবে ব্যবহৃত হয়, এন প্লাস সিঙ্গুলার অথবা প্লুরাল। আনকাউন্টেবল নাউন একভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার, এবং কখনোই এ অথবা অ্যান গ্রহণ করবে না। ঠিক আছে, যেমন রাইস সেলস চিপ। তো দেখেন রাইসের আগে আমরা কোনো কিছুই ব্যবহার করছি না, এবং রাইসের পরে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করেছি, তার মানে হচ্ছে রাইস অলওয়েজ সিঙ্গুলার। এই জিনিসটা অনেকবার আমি অলরেডি বলে ফেলেছি, 20 বার হয়ে গেল মনে হয় এর মধ্যেই। কেন বলেছি? কারণ এইটাই হচ্ছে টোটাল জিনিসটাই, মানে টোটাল নাউনের যা শেখার দরকার এই চারটা বিষয়। এখানে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন দুইভাবে ব্যবহৃত হয়, একটা এ অ্যান প্লাস সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল, মানে যখনই ব্যবহার করবেন। আর একটা আছে আনকাউন্টেবল নাউন, সেটা ব্যবহৃত হবে মাত্র একভাবেই, সেটা হচ্ছে ইউনিভার্সালি সিঙ্গুলার। তারা অলওয়েজ সিঙ্গুলার হবে এবং তারা কোনো ধরনের এ অ্যান গ্রহণ করবে না। আমি কোথাও দি বলি নাই কিন্তু, হ্যাঁ এ অ্যান গ্রহণ করবে না, কারণ দি এর ব্যাপারটা আলাদা। এ অ্যান হচ্ছে ইনডিফিনাইট ইনডিফিনাইট আর্টিকেল, এবং এটা কখনোই আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় না। সো দেন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনগুলো কাউন্টেবল এবং কোনগুলো আনকাউন্টেবল। আবারও বলছি, যদি আপনি না জানেন তাহলে কি কি অসুবিধায় পড়বেন। সেটা হচ্ছে যেহেতু নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যদি আপনি কাউন্টেবল এবং আনকাউন্টেবলকে আইডেন্টিফাই না করতে পারেন আপনি ভার্ব ব্যবহার করতে পারবেন না। কারণ সাবজেক্টে যেহেতু নাউন বসবে, ওর পরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল হবে সেটা তো আমরা গেস করতে পারবো না।
সেটার বাইরেও যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো ডিটারমিনার ব্যবহার করতে যাব বা আমরা কারেক্ট ইউজ অফ আর্টিকেল করতে যাব, তখনই কিন্তু আমরা ধরা খাবো। যেমন আমি মাঝে মাঝে দেখি যে অনেকেই এ অ্যান্ড বাদ দিয়ে লেখে। যেমন আমি যদি বলি সে বই পড়ে, তো অনেকে স্টুডেন্ট লেখে শি রিডস বুক। এই বুক সে আর লেখে না, কারণ সে কনফিউজড হয়ে যায় যে একটি কথা তো লেখা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে একটি কথা লেখার দরকার নেই। যখনই বুক কথাটা আপনি লিখবেন তখন এ ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? যখনই আপনি বুক কথাটা লিখবেন তখন এ কি আবশ্যক। মানে এটা ব্যাকরণে মানে বাংলাতে থাকতে হবে এমন কোনো কথা নেই। বরং আমরা মাঝে মাঝে এ আন এর বাংলা অনুবাদ করি না, কারণ এটা মানায় না আসলে। সো এটা হচ্ছে ডিফল্ট ডিফল্ট গ্রামার, যে এটা দিলে এটা থাকবে। এম আই ক্লিয়ার? দেখে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু ভুল যাওয়ার সময় ঠিকই যাবে। এবং মনে রাখতে হবে যে ইংরেজিতে যে আর্টিকেল নামের একটা চ্যাপ্টার রয়েছে, নানা পরীক্ষাতে আসে 5 নম্বরের, তার ভেতরে একটা নিয়ম থেকেই মোটামুটি 60% থাকে, সেটা হচ্ছে ওই এ অথবা অ্যান। এবং সেটা থাকেই একটা, যদি আপনি জাস্ট কাউন্টেবল নাউন সিঙ্গুলার এটুকু আইডেন্টিফাই করতে পারেন, আপনি সব জায়গায় আর্টিকেল বসাতে পারবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চ্যাট কি অফ করা? আই এম গেটিং নো রেসপন্স। ওকে। তো কোনো নাউন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিয়ম বহির্ভূত গণনাবোচক নাউনগুলোর প্লুরাল জানেন কিনা সেটা একটু লক্ষ্য করতে হবে। যে এই জায়গাগুলো থেকে প্রচুর প্লুরাল আসে পরীক্ষাতে। এবং আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে নাউনের সাথে সম্পর্কিত আরো দুইটা গ্রামার আছে কাউন্টেবল আনকাউন্টেবলের মতো। সেই গ্রামারটার নাম হচ্ছে জেন্ডার এবং নাম্বার। অর্থাৎ আমরা যখনই কোনো একটা বাক্যে জেন্ডার ব্যবহার করি, তখন আমাদেরও ঝামেলা তৈরি হয়। ঝামেলাটা কোথায় তৈরি হয়? প্রোনাউনের ক্ষেত্রে। ঠিক আছে? প্রোনাউনের ক্ষেত্রে আমাদের মূল ঝামেলাটা তৈরি হয়। কিরকম ঝামেলা আমরা তো জানি, যে ছেলের ক্ষেত্রে এক ধরনের প্রোনাউন বসে, মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের। সো আমরা যদি নাউনটার জেন্ডার এবং জেন্ডার না বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু প্রোনাউন ব্যবহার করতে পারবো না। আবার আমরা যদি নাউনটার নাম্বার না বুঝতে পারি, আই মিন নাম্বার বলতে কি, ওয়েদার ইট ইজ কাউন্টেবল নাউন সিঙ্গুলার অর প্লুরাল, এটা যদি না বুঝতে পারি আমরা ভার্ব ব্যবহার করতে পারবো না। এই জন্য নাউনের জন্য আরো দুইটা গ্রামার আছে, সেটা হচ্ছে জেন্ডার এবং নাম্বার। যদিও এই দুটো আমি কোর্সে পড়াবো না, বাট এই দুটো শীট আমি প্রোভাইড করব। কারণ ওই দুইটা এর মধ্যে অলরেডি আলোচিত হবে, কিন্তু ওটা আমি এক্সট্রা দিব, যার কারণে যাতে করে আপনারা পড়তে পারেন বা পরীক্ষায় আপনি এটা আনসার করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে, ওটা কিন্তু একই কারণেই দেয়া হয়েছে, যে কাউন্টেবল নাউন যে সিঙ্গুলার হবে এবং প্লুরাল হবে। সাধারণত আমরা এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার প্লুরাল করতে পারি, কিন্তু কিছু নাউন আছে যাদের ইরেগুলার প্লুরাল ফর্ম রয়েছে। ইরেগুলার মানে কি? সাধারণত এস বাই এস দিয়ে যেটার কাজ হয় না। যেমন পার্সন, পার্সনের প্লুরাল হচ্ছে পিপল। চাইল্ড, চিলড্রেন। টুথ, টিথ। ফুট, ফিট। মাউস, মাইস। ম্যান অ্যান্ড মেন। ওম্যান, উইমেনও উচ্চারণ করে অনেকে, ওম্যানও উচ্চারণ করে অনেকে, উইম্যানও উচ্চারণ করে। ঠিক আছে? উইমেন সবগুলো অ্যাকসেপ্টেড, বিকজ একটা হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ, সো বাকিটা ইন্টারন্যাশনালি ইউজেবল। সো ইন্ডিয়ান ইংলিশও কিন্তু অ্যাকসেপ্টেড ইংলিশ, নো প্রবলেম। এখন নিচের তালিকাটি আপনাদের জানা উচিত। এমন কিছু আনকাউন্টেবল নাউন দেওয়া হলো যেগুলো ইউনিভার্সালি আনকাউন্টেবল, অর্থাৎ যেগুলো দেখলে আপনার মনে রাখতে হবে। কেন এরকম ছোট তালিকা দিয়েছি? কারণ এটা আমি ক্লিফ টোফেল থেকে দিয়েছি। কারণ পরীক্ষাতে সাধারণত এটার বাইরে কোশ্চেন আসে না, আপনাকে আটকাইতে এটা ব্যবহার করা হবে। ঠিক আছে? এটার বাইরেও কিন্তু অনেকগুলো রয়েছে, কিন্তু আমি এখানে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো দিয়েছি যেগুলো পরীক্ষাতে আসবে। অর্থাৎ আপনার নিজের পরীক্ষা এবং চাকরির পরীক্ষা, সব পরীক্ষাতে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। এই জন্য আমি স্পেসিফাই যেগুলো আসলে আমাদের দরকার সেই জিনিসগুলো আমরা শিখছি। সো এমন কিছু আনকাউন্টেবল নাউন দেওয়া হলো যেগুলো ইউনিভার্সালি আনকাউন্টেবল।
আই মিন দেখে প্লুরালও মনে হতে পারে, লাইক স্যান্ড, বালি বা বালু। এখানে অনেকেই আছে যারা বালু গুনতে যায়। এখানে অনেকেই আছে যারা বালু গোনে। সোপ, সাবান, ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ। দেখেন, আপনাকে একটা জিনিস বলি যে ইংরেজিতে অনেকগুলো শব্দ ল্যাটিন থেকে এসেছে। ঠিক আছে? ইংরেজিতে অনেক শব্দ ল্যাটিন থেকে এসেছে, এবং যে সকল শব্দ ল্যাটিন থেকে এসেছে এবং যাদের সাথে সি এ থাকে, সি এ, ইংরেজিতে আনার সময় তাদের সাথে একটা করে এ যুক্ত হয়। যেমন ফিজিকা, ফিলোসফিকা, নাকি? না, ফিলোসফির সাথে কা নেই, ফিলোসফিয়া আছে। সো ম্যাথমেটিকা। তো যাদের সাথে কা আছে তাদেরকে ইংরেজিতে আনলে একটা করে কা এর জায়গায় এ যুক্ত হয়। না, ওটা কা সহ চলে আসছে, হ্যাঁ, ওটা এখনো চেঞ্জ হয় নাই। বাট এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। বুঝে গেছে? যেমন আমরা চন্দ্রকে কি লিখি? চাঁদ। তো হচ্ছে ফিজিকা হচ্ছে চন্দ্র, আর চাঁদ হচ্ছে ফিজিক্স। বুঝে গেছে? তো এই যে তৎসম শব্দকে, অর্থাৎ বিদেশি শব্দকে আমার ভাষায় আনার সময় আংশিক পরিবর্তন করা, এই আংশিক পরিবর্তনটা ইংরেজিতে হয়েছে, সব ভাষাতেই হয়। সেই জন্য ফিজিকা থেকে হয়েছে ফিজিক্স, এবং ম্যাথমেটিকা থেকে হয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। সো এই যে ম্যাথমেটিক্স বা ফিজিক্সের কথা যেটাই বলেন, এটার শেষে যে এসটা আছে এটা ওই কারণে হয়েছে, এটা প্লুরাল এই অর্থে হয় নাই। পলিটিকা থেকে এসেছে পলিটিক্স। ঠিক আছে? মিজ মিজেলস, ইনফরমেশন, মিট, হোমওয়ার্ক, ফুড, ইকোনমিক্স। দেখেন, ইকোনমিক্সের এস, ইকোনমিক্সের এসও হচ্ছে যে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। এটাকে আমরা অর্ধ তৎসম বলি আমাদের ভাষায়, মানে আধা তৎসম। এটা তো আপনারা পড়েছেন টুকটাক, রাইট? সো পুরো পৃথিবীর সব ভাষাই একটা ভাষা থেকে ধার করে, এবং ইংরেজি যেহেতু একটা থার্ড ক্লাস ল্যাঙ্গুয়েজ ছিল ওই সময়, সো তার প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান, অ্যাংলো স্যাক্সন। সো তার মধ্যে আপনার ল্যাতিনও আছে। সো এই সকল ভাষা থেকেই গ্রহণ করা হয়েছে। ইংরেজরা, ইংরেজির মধ্যে যারা হায়ার ক্লাস ছিল তারা ল্যাতিন বলতো, এটা সবসময় বলতো, 18th সেঞ্চুরি পর্যন্ত বলতো। আহ, এবং যারা হচ্ছে লোয়ার ক্লাস ছিল তারা একমাত্র ইংরেজি বলতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোম্পানি শাসনের কারণে আস্তে আস্তে এটা আরো বেশি পপুলার হয়েছে। ফুড, ইকোনমিক্স, অ্যাডভার্টাইজিং, মানি ইত্যাদি হচ্ছে। আচ্ছা, মানি জিনিসটা কেউ বোঝেন? মানি এবং টাকা কিন্তু এক জিনিস নয়। অনেকেই মনে করে টাকাই হচ্ছে মানি। হ্যাঁ, টাকাও এক ধরনের মানি, ডলারও এক ধরনের মানি। মানি হচ্ছে অর্থ। অর্থ কি জিনিস? যার এক্সচেঞ্জ ভ্যালু আছে। আমরা আমাদের জীবনের অনেকের অর্থ আছে না? দেখেন, আমার লেকচারেরও এক্সচেঞ্জ ভ্যালু আছে। বিকজ আমি এটাকে যখন বলছি বা আমি যখন লেকচার দিচ্ছি, ইমিডিয়েটলি আমি কি পাচ্ছি? এটার একটা বিনিময় মূল্য পাচ্ছি, রাইট? পৃথিবীতে যা কিছুর বিনিময় মূল্য আছে সবগুলোই হচ্ছে মানি। আপনারা কেউ টাকা দেখেছেন? কেউ টাকা দেখেছেন কখনো? মানে টাকা পয়সা দেখছেন জীবনে? আশেপাশে আছে কারোর 2-10 টাকা নাই? থাকলে এটা দেখতে পারেন। টাকার উপরে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে চাহিবা মাত্র ইহার বাহককে 20 টাকা দিতে বাধ্য থাকিবে, বা 10 টাকা দিতে বাধ্য থাকিবে। এখন আপনার কোশ্চেন কখনো জাগে নাই যে ইহার বাহককে 20 টাকা দিবে মানে কি ভাই? টাকা তো আমার কাছে আছেই, তো 20 টাকা কেন দিবে? বলেন। চাহিবা মাত্র ইহার বাহককে 20 টাকা দিতে বাধ্য থাকিবেন, এখন এর মানে কি? যে চাহিবা মাত্রই, আরে ভাই, টাকার ভেতরে আসলে কিছু নেই। টাকাটা হচ্ছে একটা এক্সচেঞ্জ ভ্যালু মার্কার। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাংক ইস্যুকৃত একটা জাস্ট কাগজ।
এই কাগজে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে 20 টাকা দিতে বাধ্য থাকিবে। তো আপনি যখন চাল কিনছেন, ডাল কিনছেন, তাই না, ওই কাগজটা আপনি তাকে দিচ্ছেন। তাহলে টাকাটা আসলে কোনটা? টাকাটা হচ্ছে যে আপনাকে যে চালটা দিল 20 টাকার বিনিময়ে, অর্থাৎ ওই 20 টাকা লেখা কাগজের বিনিময়ে যেটা দিল ওইটাই হচ্ছে টাকা। এই জন্য চাহিবা মাত্র ইহার বাহককে 20 টাকা দিতে বাধ্য থাকিবে। টাকাটা কিন্তু আপনার হাতে আছে ওইটা না, ওইটা জাস্ট একটা ব্যাংক ইস্যুকৃত কাগজ, টোকেন আর কি। টোকেন বুঝেন? খাবার দাবার দিতে গেলে টোকেন দেয় না? ওইটা জমা দিলেই আপনাকে হচ্ছে কিছু একটা দেয়। সো এটা হচ্ছে ব্যাংকের যে চেক বই দেয় ওইটাই। এটা হচ্ছে একটা চেক। ঠিক আছে? এই চেকটা ওখানে সাবমিট করলে আপনাকে আপনার যে এক্সচেঞ্জ ভ্যালু সেটা দিবে। যেহেতু পূর্বের কি ছিল, যারা কৃষক তারা চাল দিত, বিনিময়ে একজনের কাছ থেকে জুতা নিত, ঠিক আছে, বা জামা নিত। এখন ওইটা না করে কি করতে হবে? ঠিক আছে, আমি চালটা চাল দোকানে দিয়ে দিলাম, একটা ক্যাটাগরাইজেশন করতাম। একজন বলছে ওনার বাহক হচ্ছে নাকি বাংলাদেশ ব্যাংক। আছে এমন কিছু না, বাহক বলতে যে টাকাটা ক্যারি করছে সে যেন 20 টাকার চাল পায় আর কি, ওটার বিনিময় মূল্য পায়। ঠিক আছে? তো এক্সচেঞ্জ ভ্যালু, এবং পৃথিবীতে যা কিছুর এক্সচেঞ্জ ভ্যালু আছে সেই জিনিসটারই আসলে মানি। বোঝা গেছে? তো সেক্ষেত্রে আপনার টাইমও মানি হতে পারে। যাদের টাইম ইনভেস্ট করলে আপনার রিটার্ন আসবে, এটাকে ক্যাপিটাল বলে, সোশ্যাল ক্যাপিটাল, স্কিল ক্যাপিটাল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্যাপিটাল, যেটা আপনি দিলেই যেটার বিনিময় মূল্য আছে। বোঝা গেছে? তাহলে মানির একটা হচ্ছে যে বলা যায় একটা ক্যাটাগরি হচ্ছে, ক্যাটাগরি বলা যাবে না এটাকে, কি বলা যায়, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে টাকা, আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে হতে পারে গোল্ড, এনিথিং, জমি হতে পারে। তো যা কিছু অর্থ করি মানে যেটাকে আমরা বিনিময় করলে ভ্যালু পাবে সেটাই হচ্ছে মানি। সো অবশ্যই মানি গণনাযোগ্য নয়, সবসময় গণনা যায় না। এটা হচ্ছে যে সাধারণত দ্য এক্সচেঞ্জ ভ্যালু। ঠিক আছে? এই জন্য অনেকে বলে না টাইম ইজ মানি, মানে কি, ও টাইম দিলে ও কি পাবে? টাকা পাবে, পয়সা পাবে, কিছু গোল্ডও পাবে। সো টাইম ইজ মানি। যেমন যারা ওয়ার্ক করে তাদের ক্ষেত্রে, যারা টিচিং এ আছে, অনেক নানা প্রফেশনাল লোকজন যারা লেকচারিং এর উপর ডিপেন্ড করে, এটাকে সার্ভিস বলে। সো সেই সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তারা টাইম ইজ মানি অর এনিথিং, লেকচার ইজ মানি। আমি যেটা করতেছি এখন আপাতত চাপা মেরে খাইতেছি, রাইট? আচ্ছা, যেটাই লেখা থাকুক না কেন ঘটনা হচ্ছে এইটাই। ঠিক আছে? এটা হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু, আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। সো অ্যাডভার্টাইজিং, অথবা আপনি দি ক্যাপিটালের প্রথম চ্যাপ্টারই পড়তে পারেন। প্রথম চ্যাপ্টারেই একদম একটু পরে এক্সচেঞ্জ ভ্যালু চলে আসবে। যারা বামপন্থী, একটু মার্কসিজম পড়েছেন টুকটাক, তারা বুঝতে পারবেন। অ্যাডভার্টাইজিং একটি আনকাউন্টেবল নাউন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। আপনি যদি বিশেষ কোনো বিজ্ঞাপনের কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করতে হবে। আনফর্চুনেটলি এবং ফর্চুনেটলি পরীক্ষাতে এটা 3-4 বার পড়ছে। অর্থাৎ একই শব্দ, একই অর্থের একটা শব্দ কাউন্টেবল হতে পারে আর একটা আনকাউন্টেবল হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এবং অ্যাডভার্টাইজমেন্ট। সাধারণত অ্যাডভার্টাইজিং সবসময় সবসময় আনকাউন্টেবল নাউন, এবং অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। ধরেন আপনার একটা, যারা স্টার জলসা দেখছে, স্টার জলসা দেখছেন কেউ এই জেনারেশনে? এককালে এটা খুব জনপ্রিয় ছিল। কি যেন ছিল, বোঝে না সে বোঝে না, তারপর নানা ধরনের সিরিয়াল ছিল, লোকের বাড়ি যেয়ে যেয়ে দেখতো, দেখলাম গ্রামের সমস্ত লোক, কিরণমালা, আহ, পাখি, এই দেখো পাখির ভক্ত চলে আসছে। এই ছেলেরাও কিন্তু দেখতো, ঠিক আছে, এখন অস্বীকার করবে। এখনো যারা দেখে তাদের অবস্থা খারাপ, তাদের ডেড, তাদের হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু এক যুগে এগুলো খুব জনপ্রিয় ছিল। তো ওই সময় কি হতো যে একটা সিন মানে ভাগ করতে 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 তার মধ্যে 4টা করে অ্যাড,
নাকি? মানে সিঁড়ি দিয়ে উঠবে তার মধ্যে 3বার অ্যাড হয়ে গেছে। তো আপনি বললেন যে 3বার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজিং ব্যবহার করতে পারবো না, যেহেতু ওটা কি, আনকাউন্টেবল নাউন। তো আমরা যদি 3বার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেটা ব্যবহার করতে চাই তাহলে 3 অ্যাডভার্টাইজমেন্টস, ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি যে ভাই এত বেশি অ্যাডভার্টাইজ দেয়, এটা খুব বিরক্তিকর, তো তাহলে আমরা টু মাচ অ্যাডভার্টাইজিং লিখতে পারবো। তাহলে আমরা যদি সংখ্যা দিয়ে ব্যবহার করতে চাই, ও আরেকটা জিনিস তো বলা হয় নাই, আপনি যদি কোনো জায়গায় সংখ্যা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সংখ্যার পরে কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে, রাইট? একের অধিক সংখ্যা হলে কাউন্টেবল নাউন প্লুরাল। কিন্তু যেখানে সংখ্যা ব্যবহার করা যায় না, দরকার নেই, সেখানে আপনি আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি যদি অ্যাডভার্টাইজমেন্টকে প্লুরাল অর্থে ব্যবহার করতে চান তাহলে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করতে হবে, অথবা অ্যাডভার্টাইজমেন্টস। যেটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ এটা সিঙ্গুলার বা প্লুরাল আছে। অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অথবা অ্যাডভার্টাইজমেন্টস, অথবা যদি আপনি আনকাউন্টেবল নাউন অর্থে ব্যবহার করেন তাহলে অ্যাডভার্টাইজিং। এখন পরীক্ষাতে যেটা থাকবে, এখানে গ্যাপ থাকবে, যে এখানে আমি রেড করেছি মেনি এবং মাছে। পরীক্ষা আপনার অপশনে মেনি এবং মাছ থাকবে এবং গ্যাপ থাকবে অ্যাডভার্টাইজিং এর আগে। তখন আপনাকে বুঝতে হবে অ্যাডভার্টাইজিং যেহেতু দিয়েছে মাস বসবে, কারণ হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে মাস বসে এবং কাউন্টেবল নাউনের আগে মেনি বসে, ঠিক আছে। এই জন্য এটা জানতে হবে, পরীক্ষাতে 2-3বার পড়েছে। এই ছোট্ট অংশ বারবার রিমাইন্ডার দিচ্ছি, কিন্তু এটা রেড কালি দিয়ে মার্ক করবেন, আপনি জব সলিউশন দেখলে বুঝতে পারবেন এটা অনেকবার পড়েছে। দেন আরেকটা আছে টাইম। টাইম বলতে যদি সময় বোঝায়, তাহলে টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু টাইম বলতে যদি কোনো কিছু কতবার হয়েছে এটা বোঝায়, মানে একবার, দুইবার, 3বার অর্থে যদি টাইম ব্যবহৃত হয় তাহলে টাইম প্লুরাল। কি বলেছি? টাইম শব্দটি প্রসঙ্গ বিবেচনায় কাউন্টেবল অথবা আনকাউন্টেবল দুটাই হতে পারে। যখন টাইম মানে হচ্ছে যে কতবার, যেমন আমি ছয়বার তাকে কল করেছি, তাহলে 6 টাইমস। এই টাইম মানে কিন্তু বার, মানে কতবার হচ্ছে, মানে কোনো কিছু কতবার ঘটেছে, সেই অর্থে আমরা টাইম ব্যবহার করলে ওটা কিন্তু কাউন্টেবল নাউন। কিন্তু আমরা যদি ঘড়ির সময় বলি, সময়, বছর, মাস অর্থে সময় ব্যবহার করি, টাইম শব্দটা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে টাইম কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে টাইম প্লুরাল হতে পারে, সেটা হচ্ছে কোন অর্থে, যদি কোনো কিছু কতবার হয়েছে এই অর্থে টাইম ব্যবহৃত হয়। যেমন শি হ্যাজ বিন লেট ফর ক্লাস 6 টাইমস দিস সেমেস্টার। সো এই সেমেস্টারে সে 6বার লেটে ক্লাসে এসেছে। সো একটা উপায় আছে, বলছে কোনো নাউন নিশ্চিতভাবে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল কিনা স্থির করতে। আমরা যদি চাই যে কোনো নাউনকে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা আমরা জাজ করে দেখব, তাহলে একটু আপনি ওয়ান বসিয়ে দেখবেন, ওয়ান বা বসিয়ে দেখবেন যে এটা আসলে গোনা যায় কিনা বা এটা ব্যবহার করা যাচ্ছে কিনা। উদাহরণস্বরূপ আপনি ওয়ান বুক বা একটি বই বলতে পারেন। সুতরাং এই বইটা অবশ্যই কাউন্টেবল নাউন, যেহেতু আমরা এটা গুনতে পারছি, রাইট? ওয়ান বুক। আপনি ওয়ান মানি, একটি ধন সম্পদ বলতে পারেন না, সুতরাং মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা ওয়ান অথবা বসিয়ে চেক করে দেখতে পারি যে এটা আসলে মিনিংফুল হচ্ছে কিনা। যদি মিনিংফুল হয় তাহলে এটা কাউন্ট নাউন, যদি মিনিংফুল না হয় এটা আনকাউন্টেবল নাউন। কিছু নাউনের শেষে এজ যুক্ত থাকলেও এরা আসলে কি, প্লুরাল নয়। যেমন নিউজ একটু আগে আমরা দেখলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিস্ট্রি তো নাই, এস বাই এস। সো ফিজিক্স, ম্যাথমেটিক্স, এরকম যে শব্দগুলো এখানে আছে, ইকোনমিক্স, তাদের শেষে এস আছে, কিন্তু এরা কিন্তু প্লুরাল নয়, এরা আসলে ওই যে ল্যাটিন থেকে ইংরেজিতে প্রবেশ করেছে, যার কারণে এর সাথে এস যুক্ত হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গুলার। তো এটা জেনে কি লাভ, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখনই পড়বো এটা বারবার আসবে, এবং এটার জন্য দেখবেন যে অনেক রুল টুল রয়েছে। মূলত একই জায়গা থেকে, মানে এই নাউন থেকেই আসলে ঝামেলাটা তৈরি। সো তার মানে আমরা একটা গ্রামার যদি আমরা ঠিকভাবে শিখি আমাদের অনেকগুলো গ্রামার কভার হয়ে যায়।
এই জন্য এটার নাম ফাউন্ডেশন আর কি। Okay, let's take a break and we'll be back after that. ফ্রেজ আমরা নাউনকে কাউন্টেবল করতে পারি, ঠিক আছে? তার মধ্যে বার অফ সোপ, এটা হচ্ছে কাউন্টেবল। সো আমরা কাউন্টেবল নাউন কি এবং কাউন্টেবল নাউন কিভাবে ব্যবহার করতে হয় অলরেডি আমরা সেটার আইডিয়া পেয়ে গেছি, এবং এটার জন্য আমাদের ডিটেল যারা পড়তে চান এখানে দেয়া আছে। যদি এটা ডিটেল না পড়লেও চলবে, কারণ এটা আমরা কাউন্টেবল নাউন খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারি। আমাদের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন এর একটি মাত্র রূপ থাকে, এবং সেটা হচ্ছে সিঙ্গুলার। এটা কখনোই প্লুরালে ব্যবহার করা কি কখনোই এটা প্লুরালে ব্যবহার করা যায় না, এবং তারা সিঙ্গুলার ভার্বের সাথে ব্যবহৃত হয়। সাধারণত আনকাউন্টেবল নাউন হচ্ছে পৃথিবীর যে কোনো প্রাকৃতিক উপাদান, যেমন ঝড়, বৃষ্টি, মেঘ, এগুলো হচ্ছে সবসময় আনকাউন্টেবল নাউন হবে। এবং আমি বলেছি যে কাউন্টেবল নাউন আইডেন্টিফাই করা ইজি, কিন্তু আনকাউন্টেবল নাউন আইডেন্টিফাই করা একটু টাফ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কারা কারা আনকাউন্টেবল নাউন বাই ডিফল্ট, মানে ওই ক্যাটাগরি হলেই তারা আনকাউন্টেবল নাউন। যে কোনো প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক ঘটনা, দুইটাই। প্রকৃতির সব উপাদানই সাধারণত, প্রাকৃতিক উপাদান বলতে এখানে প্রাকৃতিক ঘটনার কথা বোঝানো হয়। 2 নম্বর হচ্ছে মৌল। প্রাকৃতিক উপাদান পৃথিবীতে কয়টা? মৌলিক প্রাকৃতিক উপাদান কয়টা বলেন তো? বিসিএস এর ভাইভাতে ধরলে পারবেন কিনা জানি না, দেখি কেমন পারেন। মৌলিক প্রাকৃতিক, হুম হুম হুম, বায়ু, কি কি বলেন? এটা ক্লাস 2 এর বইয়ে থাকে, মাটি, পানি আর বায়ু। ঠিক আছে, এটাও পারেন না? কি একটা অবস্থা! এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান, মৌলিক 3টি প্রাকৃতিক উপাদান, এবং যে কোনো মৌল, রাইট, মাটি, পানি, বায়ু, আলো, রাইট, ভেরি গুড। হ্যাঁ, আমরা সিক্সে, সিক্সে না, এটা মনে হয় 4-5-এ আছে, রাইট? বইয়ে থাকতো। যে হোক, এটা এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান বলতে এগুলোকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে মৌল। মৌল কয়টা? মৌলের সংখ্যা কত? যতগুলো মৌল আছে, অর্থাৎ আমাদের কেমিস্ট্রি বইয়ের একদম শেষ পাতায় লেখা থাকে, মৌলের চার্ট আছে। কি চার্ট যেন এটা বলে, আমি সবই ভুলে যাই, বুঝলাম না। নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তাও ভুলে গেছি, এককালে সায়েন্স পড়েছি। পৃথিবীতে 118টি মৌল আছে। পেরিওডিক টেবল, রাইট, পর্যায় সারণী। সেই পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে সবগুলোই আনকাউন্টেবল নাউন, তাদের কাউকেই গোনা যায় না। তাহলে গুনলো কি করে? দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। ভর বের করা যায়, রাইট? সো বায়বীয় পদার্থ, পৃথিবীতে যতগুলো বায়বীয় পদার্থ আছে ওটাও মৌলের মধ্যেই পড়ে। পৃথিবীতে যত বায়বীয় পদার্থ আছে সবই হচ্ছে যে আনকাউন্টেবল নাউন। দেন হচ্ছে ডোমেইন অফ নলেজ। ডোমেইন অফ নলেজ মানে হচ্ছে সাবজেক্ট। কেন এটা ডোমেইন হয়? কারণ জ্ঞানের উৎস আসলে একটাই, জ্ঞানের উৎস হচ্ছে ফিলসফি, সাধারণত ধরা হয়। ফিলোসফি মূলত জ্ঞানের উৎস, এবং সেটা থেকেই বাকি ডোমেইনগুলো সৃষ্টি করা হয়েছে। ডোমেইন মানে হচ্ছে ক্যাটাগরি। যেমন আমরা যদি ক্যাটাগরির কথা চিন্তা করি, তাহলে আমরা ইন্টারনেটটা হচ্ছে আমাদের ডোমেইন, রাইট? সো এটা নানা ইন্টারনেট হচ্ছে আমাদের মূল বিষয়, এবং সেটার আন্ডারে নানা ডোমেইন থাকতে পারে, যেরকম .com, .net, .com.bd, তাই না? .shop। সো
ডট প্রেস, নানা ধরনের কিছু থাকতে পারে। এই যে ডট কম, এটা হচ্ছে একটা ডোমেইন, মানে ইন্টারনেটের কি ধরনের ইন্টারনেট, এটা কমার্শিয়াল, অর্থাৎ ওয়েবসাইটটা কমার্শিয়াল। তো ডাব্লিউ এইটার যে ওয়েব, এই ওয়েবটাকেই আমরা নানা ডোমেইনে বিভক্ত করি, ঠিক আছে? সো জ্ঞানের মূল ওয়েবটা হচ্ছে ফিলসফি, এবং সেটার বাকি যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা ডোমেইন অফ নলেজ বা সাবজেক্ট বলি, ঠিক আছে? সো মার্কস এটাকে বলে ডোমেইন অফ নলেজ, এবং পুরো পৃথিবীতে স্বীকৃত এটাই যে ডোমেইন অফ নলেজ। আমরা এটাকে আবার ডিসিপ্লিনারি বলি, ডিসিপ্লিন বলি, অথবা সাবজেক্ট বলি। তো পৃথিবীতে যত রকম পাঠ্য বিষয় আছে, মানে সাবজেক্ট আছে, যত রকম ইংরেজি বাংলা যেটাই হোক না কেন, সবগুলোই আনকাউন্টেবল নাউন। এবং প্রাকৃতিক ঘটনা মানে ঝড় বৃষ্টি, যেটা একটু আগেই বললাম, প্রকৃতির দ্বারা সংঘটিত যে কোনো ঘটনা, সবগুলো আনকাউন্টেবল নাউন হবে। এবং খেলাধুলা, পৃথিবীতে যত রকমের খেলাধুলা আছে, আহ তার মধ্যে প্রেমও এক ধরনের খেলা। সো খেলাধুলা, সকার, ফুটবল, ক্রিকেট, মন নিয়ে খেলা, সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং তার মানে হচ্ছে যে এদের পরে সব সময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে, এবং এদের আগে কখনোই এ অথবা অ্যান ব্যবহৃত হবে না। এখন আমি বলেছি খেলাধুলা। সো খেলাধুলা বলতে কি বোঝানো হয়? পৃথিবীতে যত রকম খেলা আছে সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু খেলার উপকরণগুলো সবসময় কাউন্টেবল নাউন, ঠিক আছে? খেলার উপকরণগুলো কি? কাউন্টেবল নাউন। যেমন আমরা ফুটবল তো গুনতে পারি, রাইট? কিন্তু ফুটবল খেলা গুনতে পারি না। সো ফুটবল যখন খেলা অর্থে ব্যবহৃত হবে সে আনকাউন্টেবল নাউন, কিন্তু ফুটবল যখন খেলা অর্থে না ব্যবহৃত হয়ে খেলার উপাদান হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ খেলার উপকরণ হিসেবে। কারণ ফুটবল বলতে ফুটবল খেলাও বোঝানো হয়, আবার ফুটবল খেলার উপকরণ যে ফুটবল আছে, যে গোলাকার বস্তুটা আছে, যেটা নিয়ে এত মারামারি, নাকি? আর্জেন্টিনা, ব্রাজিল, দুইটা একই রকমেরই খেলা, বাট দুইটা একই খেলা নয়, অবভিয়াসলি। হ্যাঁ ভাই, জুয়া খেলাও আনকাউন্টেবল নাউন। এখানে অনেক ব্রাজিল, স্পেন, নানা দেশের ফ্যান ফলোয়ার আছে, জার্মান। সো তারা এটা ভালো বলতে পারবে যে ফুটবল আসলে কি জিনিস। সো গেম হিসেবে একরকম, আরেকটা হচ্ছে যে খেলার উপকরণ হিসেবে একই আর এক রকম। সো খেলার উপকরণ মানেই হচ্ছে যে এটা কাউন্টেবল নাউন। যেমন ক্রিকেট, সো ক্রিকেটের ক্ষেত্রে যেটা হয়, ক্রিকেটের ক্ষেত্রে ওজন ক্রিকেট, সো আমরা ক্রিকেট বলি আমাদের দেশে, সেটাই চলুক। সো ক্রিকেট যদি আমরা বল হিসেবে চিন্তা করি, তাহলে ক্রিকেট বল তো কাউন্টেবল নাউন, গোনা যায়। আমি ভাই আর্জেন্টিনার সাপোর্টার, বাই বর্ন আর্জেন্টিনা, উই আর আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা। এখন এটা জানলে ব্রাজিলের ফ্যানরা আমার কোর্সে ভর্তি হবে না, সেটা কি আর করার, না হলে নাই। না, ব্রাজিল তো এখন সৌদি আরব সাপোর্টার, ওরা তো ব্রাজিলের সাপোর্ট ছেড়েই দিছে। তারা সৌদি দিয়েই তাদের জীবন পার হয়ে যাবে, তারা সৌদি আরবের সাপোর্টার শেষমেশ। খেলার ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে? আশ্চর্য ঘটনা, ইটস ইটস জাস্ট এ গেম ব্রো। আমরা আর্জেন্টাইন সাপোর্টার, আমরা হাত দিয়েও গোল দেই, আমরা পা দিয়েও গোল দেই, এত সহজ নয়। ঠিক আছে। এবং এর বাইরেও আনকাউন্টেবল নাউন রয়েছে। যে কোনো খাবার উপাদান, ঠিক আছে, এখন তারা সৌদি দিয়েই আমাদের মোকাবিলা করবে।
আহ যে কোনো খাদ্যদ্রব্য যে বিভিন্ন রূপ দিয়ে বিক্রি হয়। যেমন আমরা যদি আটার কথা বলি, তাহলে আটাকে আমরা ব্রেড আকারে বিক্রি করতে পারি, আরো নানা কিছু আকারে বিক্রি করতে পারি, রাইট? আমাদের দেশে নানা ধরনের সিঙ্গাড়া, চপ, সমুচা ইত্যাদি নানা ফরম্যাটে সেটা বিক্রি হয়। সো এই যে খাবারগুলো বিক্রি হয়, যে বিভিন্ন রূপে বিক্রি করে যায়, সেই সকল খাবার কিন্তু আনকাউন্টেবল নাউন। যেমন ব্রেড, মিট, বাটার, এইগুলো হচ্ছে বিভিন্ন রূপে বিক্রি হয়, অর্থাৎ যেটা রূপ পরিবর্তন করা যায়। এক এক দেশের ব্রেড এক এক রকম দেখতে। মিট, বাটার, সাধারণত খাবার দাবার সবকিছু আনকাউন্টেবল নাউন অর্থে ব্যবহৃত হয়। যে কোনো খাবার যেগুলো আমরা খাই সবই আনকাউন্টেবল নাউন। এবং আহ, নির্মাণ উপাদান, কোনো কিছু নির্মাণ করতে যে সকল উপাদান ব্যবহৃত হয়, আহ, যা আকার পরিবর্তন করতে পারে মানে প্রয়োজন অনুযায়ী, সে সকল জিনিসকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন কাঠ, যদিও অনেকে এখানে কাঠ গুনতে পারবে, কিন্তু কাঠ আসলে আনকাউন্টেবল নাউন। এটা কিন্তু সমস্যা, মানে ভুলে যাবেন। সো কোনো কিছু তৈরির উপাদান, নির্মাণ সামগ্রী, যে কোনো কিছু নির্মাণ সামগ্রী, সেই নির্মাণ সামগ্রী আমরা কি করব? আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করব। তবে এখানে একটা কথা আছে যে সেই নির্মাণ সামগ্রীগুলো আকৃতি পরিবর্তন করতে পারবে, এরকম অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা যখন কাঠ দিয়ে টেবিল বানাই, তখন কাঠটা আর বোঝা যায় না, ওটা রং করলে আর বোঝা যায় না। যদি এটা কাঠ দিয়ে তৈরি, এটা আমরা বুঝতে পারি। সো আমরা যদি আবার সেম কাঠ ইউজ করে আমরা টুল বানাই, তাহলে কাঠের আকার ছোট হয়ে যাবে, অর্থাৎ আকৃতি পরিবর্তন হবে। তো যে সকল ক্ষেত্রে আকৃতি পরিবর্তন হয়, সেগুলোই একমাত্র আনকাউন্টেবল নাউন বিবেচনা করা হয়। সো তারপরে আছে যে উড। উড মানে কি? উড মানে কাঠ, কিন্তু উডস মানে কিন্তু বোন। এটা আবার জানতে হবে হালকা করে। ওয়াটার, পানি। আর ওয়াটার্স মানে কি জানেন? জলাধার। সো ওয়াটার এবং ওয়াটার্স মানে একই জিনিস না কিন্তু। বনের সাথে এজ যুক্ত করলে, মানে উডের সাথে এজ যুক্ত করলে বন হয়ে যাবে, বন। সুন্দর বন, বন বোঝেন? ফরেস্ট। সো উডস আর লাভলি। মানে বন সুন্দর। ওকে। ওয়াটার। ওকে, এটা তো দেখলাম সেফুদার মতো হলো। সো ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি, এবং ওয়াটার্স মানে হচ্ছে জলাধার, মানে যারা পানিকে ধারণ করে। তো তার মানে হচ্ছে পুকুর, নদী, নালা, খাল, বিল সবই হচ্ছে ওয়াটার্স। তাহলে ওয়াটার্স প্লুরাল করলে কিন্তু অর্থে পাল্টে যাবে, মানে এমন না যে উডের প্লুরালই উডস, কিন্তু উডস বলে একটা শব্দ আছে যেটা অর্থ বন। এটা কিন্তু উডের প্লুরাল নয়, কিন্তু এটা আলাদা একটা শব্দ। কিন্তু আমরা একই জায়গায় দিয়েছি যাতে আপনি কনফিউজ না হয়ে যান। ওকে। পৃথিবীতে যত তরল পদার্থ আছে, যেগুলো তরল পদার্থ, সবগুলো আনকাউন্টেবল নাউন। পৃথিবীতে যত ন্যাচারাল সাবস্ট্যান্সেস আছে, সবগুলো আনকাউন্টেবল নাউন। এবং এই জায়গাটা মনে রাখতে হবে, একদল বস্তু যার বিভিন্ন আকার এবং আকৃতি রয়েছে, যেগুলো আনকাউন্টেবল নাউন। যেমন ক্লোদিং, ফার্নিচার, লাগেজ। যদি আপনারা একদল বস্তুকে একই সাথে ব্যবহার করেন, অর্থাৎ আমাদের বাড়িতে যতগুলো টেবিল, চেয়ার, বেড, এগুলো টোটালটা মিলে কিন্তু ফার্নিচার। টোটালটা মিলে হচ্ছে ফার্নিচার। মানে ফার্নিচার হচ্ছে একটা কনসেপচুয়াল ধারণা। ধরেন আপনি একটা জায়গায় হচ্ছে ব্যাগ নিয়ে গেছেন 20টা, 10টা ব্যাগ নিয়ে গেছেন কোথাও, এই 10টা মিলেই হচ্ছে লাগেজ। কিন্তু সবাই ভাবে যে লাগেজ একটা আলাদা ব্যাগ। এটা বাংলাদেশেই পসিবল। মানে ট্রাভেল ব্যাগ যেটা থাকে বড়, ওটাকে লাগেজ বলে। তো যাই হোক, হইল। সো লাগেজ বলতে আপনার সাথে যতগুলো মালপত্র থাকে আর কি। অবশ্য বাংলাদেশে মাল অর্থ আবার ডিফারেন্ট। এটা সব জায়গায় ব্যবহার করা হয়, কোন অর্থে যে বসে যায় না, তো যত মালপত্র থাকে ওটাই হচ্ছে যে আহ একসাথে মিলে লাগেজ। আপনার বাড়িতে যতগুলো টেবিল, চেয়ার, বেড,
কাঠের জিনিসপত্র যা কিছু আছে আর কি, সবগুলো মিলেই আসলে আপনার ফার্নিচার। ঠিক আছে? এবং আপনার বাড়িতে যত জামা কাপড় আছে সবগুলো মিলেই আপনার ক্লোদিং। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা আমি মার্ক করেছি রেড দিয়ে, কারণ এটা আমরা ভুলে যাব, এটা কাউন্টেবল মনে হবে। সো ক্লোদিং, ফার্নিচার, লাগেজ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ এটা হচ্ছে কনসেপচুয়াল ধারণা যে আমার বাড়িতে যত কিছু আছে সবগুলো মিলেই হচ্ছে এটা। ইটস লাইক ইয়ার মতো, কালেকটিভ নাউনের মতোই। তো সবগুলো মিলাই হচ্ছে আমরা এটা ব্যবহার করি। পৃথিবীতে যত ভাষা আছে, ভাষা তো বোঝেন, অ্যারাবিক, জাপানিজ, স্প্যানিশ, ঠিক আছে, বাংলা, ইংরেজি, এই সকল ভাষাই আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যাদের শেষে এনএস, এনইএসএস, এএনসি, ইএনসি, আইটিই ইত্যাদি থাকে, তারা সবসময় আনকাউন্টেবল নাউন। এই লিস্টটা একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। মনে রাখতে হবে এখানে যে নন কাউন্ট নাউনে আমি দিয়েছি এই পুরাটাই অন্তত 7-8 বার পড়তে হবে, কখন কোথায় কাজে লাগবে সেটা পরে বুঝতে পারবেন। মোস্ট আইএনজি ফর্মস, আইএনজি যুক্ত সকল নাউনই আসলে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? আইএনজি যুক্ত অর্থাৎ আমরা সাবজেক্ট হিসেবে যদি জেরান্ড ব্যবহার করি, জেরান্ড, সো এই জেরান্ডের ক্ষেত্রে আমরা যে আইএনজি যুক্ত সাবজেক্ট ব্যবহার করি, যেমন সুইমিং, হ্যাঁ, সুইমিং ইজ গুড এক্সারসাইজ। সুইমিং কে বলছে এটা? মোশাররফ করিমের একটা ভিডিও আছে, দেখবেন। সে জিরান্ড এবং পার্টিসিপল, জেরান্ড এবং পার্টিসিপলের ক্লাস নেয়, মানে বুঝায় দেয় একটা ছোট ভাইরে। সেখানে সে বলে সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তো ইটস গুড। সো দিস ইজ দ্য সুইমিং। এই সুইমিং হচ্ছে যে সবসময় যে মানে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আমরা ভার্ব থেকে যদি কোনো নাউন তৈরি করি সেই নাউনটা সবসময় আনকাউন্টেবল নাউন হবে। ঠিক আছে? ওকে। ইংরেজিতে কিছু কাউন্টেবল নাউন আছে, এবং একই নাউন যেটা কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। আমরা এটার একটা তালিকা দিয়েছি, আপনার তালিকাটা পড়ে নেবেন। এই নিচে আমি এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তালিকাটা উপরে দেয়া আছে। এটা পড়বেন যে একই নাউন আমরা কিভাবে কাউন্টেবল এবং কিছু কিভাবে আনকাউন্টেবল অর্থে ব্যবহার করতে পারি। অর্থাৎ মিনিং এর পরিবর্তন ঘটলে এটা কাউন্টেবল থেকে আনকাউন্টেবল হয়ে যাবে, ডিফারেন্ট মিনিং। এবং এটা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে মাঝে মাঝে। আহ সবচেয়ে বেশি প্রশ্ন যে জায়গায় আসে সেগুলো সবসময় রেড মার্ক করা আছে। ওকে। কাউন্ট এবং নন কাউন্ট নাউন উইথ সিমিলিয়ার মিনিং, অর্থাৎ অর্থ একই কিন্তু ব্যবহার আলাদা। অর্থাৎ আমরা কাউন্টেবলও পাবো, আনকাউন্টেবলও পাবো। যেমন ওয়েদার এবং ক্লাইমেট। ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল নাউন কিন্তু ওয়েদার আনকাউন্টেবল নাউন। ক্লাইমেট কাউন্টেবল মানে ওর সিঙ্গুলার এবং প্লুরাল হয়, রাইট? এ ক্লাইমেট অর ক্লাইমেটস। লাভ মানে হাসি, লাভস, লাভস না কিন্তু, হ্যাঁ, লাভস। ফ, লাভস মানে হচ্ছে ওয়ার্ড। লাভস হচ্ছে উর্দু শব্দ। আপনি যারা উর্দু ড্রামা দেখেন, এখানে কেউ আছেন উর্দু ড্রামাটা দেখেন? ইশক মুর্শিদ, বাপ রে বাপ। উর্দুতে একটা ড্রামা আছে পারিজাত। আপনারা যারা কবিতা টবিতা পছন্দ করেন এটা দেখতে পারেন, খুবই সুন্দর। যারা ছ্যাঁকা খাইছেন তারাও দেখতে পারেন, মনটা ভালো হয়ে যাবে, মোটিভেশন পাইতে পারেন। সো হিউম্যানিটি আনকাউন্টেবল নাউন। হিউম্যানিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং হিউম্যান বিং হচ্ছে কাউন্টেবল নাউন। এই জন্য আমরা হিউম্যান বিংস ব্যবহার করি অর এ হিউম্যান বিং ব্যবহার করি। ওকে। হিউম্যানিটি আনকাউন্টেবল, খুব ইন্টারেস্টিং। এই তালিকা আপনাকে মনেই রাখতে হবে, এটা পড়তে হবে। যেমন ট্রাফিক, ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল নাউন। ম্যান হচ্ছে যে কাউন্টেবল গোনা যায় কিন্তু ম্যানকাইন্ড গোনা যায় না। আর ম্যান হচ্ছে যে, ম্যান মানে যখন মানব জাতি বোঝায়। আমি আগেও বলেছি যে একটা যুগ ছিল তখন শুধু পুরুষ মানুষকেই মানুষ বলে মনে করা হতো, আর নারীরা ছিল অর্ধেক দেবী এবং অর্ধেক মানুষ। যদিও এরকম ছিল না, তবে আমার মানে কথা হচ্ছে এরকমই। তো তারা দেবতার আসনে ছিল, যার কারণে নারীদেরকে ম্যান হিসেবে বিবেচনা দেওয়া হতো না, তাদেরকে গডেস হিসেবে ট্রিটমেন্ট দেওয়া হতো। আহ, সেই দুঃসময়ের যুগ ছিল 18 শতকের আগে, এবং আশা করছি আমরা শীঘ্রই সেই জায়গাতে আবার ফিরে যাব। তো ম্যানকাইন্ড এন্ড ম্যান, এই দুটো হচ্ছে
যখন মানব জাতি অর্থে ব্যবহৃত হবে তখন হচ্ছে এটা কি হবে? এটা আনকাউন্টেবল নাউন হবে। এবং একটু আগেই বলেছি যে আমরা এখন কিন্তু, একটু আগেই না, কবে যেন বলেছি যে আমরা কিন্তু এখন ম্যান শব্দটা ব্যবহার করি না, আমরা হিউম্যান বিইং ব্যবহার করি মানব জাতি অর্থে। কারণ ম্যান বললে মেয়েরা বাদ পড়ে, কেমন একটা লাগে বিষয়টা। যদিও দে আর ইনক্লুডেড দেয়ার, বাট যেহেতু ম্যান মানে পুরুষ বোঝানো হয় সাধারণত, সেই ক্ষেত্রে আমরা ম্যান শব্দটা অ্যাভয়েড করব মানব জাতি অর্থে। কারণ পুরুষরা একমাত্র মানুষ নয়। অবশ্য পুরুষরা একমাত্র মানুষ হওয়া উচিত, কারণ একমাত্র পুরুষরাই ভুল করে। আজ পর্যন্ত কোনো নারীরে দেখলাম না সে ভুল করছে। সো দ্যাটস ওয়াই অবশ্যই আমরা বলি না যে ভুল করাই মানবীয়, টু এর ইজ হিউম্যান, টু এর ইজ ম্যান হওয়া উচিত। সো মানুষই মানে ওই অর্থে আসলে ম্যান, মানুষ অর্থে ম্যানই হওয়া উচিত। আর মেয়েরা হচ্ছে দেবতা, তারা কোনো ভুলই করে না, দে আর অলওয়েজ কারেক্ট। সো দেখেন কিছু নাউন যেগুলো অন্য ভাষায় কাউন্টেবল নাউন কিন্তু ইংরেজি ভাষায় আনকাউন্টেবল নাউন, সেগুলোর তালিকা এখানে দেওয়া আছে অলরেডি। এগুলো আমি আগেও মেনশন করেছি, এখানে হয়তো নতুন কিছু দেওয়া আছে, জাস্ট এটা পড়বেন। এটা ব্যারন্স টোফেল থেকে দিয়েছি। এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল অর্থে ব্যবহার করতে প্রয়োজন হয় আমাদের। যদি আমরা কাউন্টেবল অর্থে ব্যবহার করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু ফ্রেজ যুক্ত করব, যে ফ্রেজ দিয়ে বা ইডিয়ম দিয়ে আমরা ইডিওম্যাটিক অর্থ, অর্থাৎ বিশেষ একটা অর্থ তৈরি করতে পারবো। এগুলোকে ইডিওম্যাটিক ইউজ বলে। ইডিওম্যাটিক মানে যেগুলো স্পেশাল নিয়মে তৈরি হয়, এটাকে আমরা বলি কোলোকেশন। আমি অলরেডি বলেছি যে ইংরেজিতে কিছু শব্দ আছে যেগুলো পাশাপাশি বসালে অনেক সুন্দর লাগে, এগুলোকে আমরা বলি কোলোকেশন। সো লাইক দিস, আমরা এখানে কোলোকেশন ব্যবহার করতে পারি। যেমন তোমাকে একটু অ্যাডভাইস দেই, তো অ্যাডভাইস সাধারণত আনকাউন্টেবল নাউন। এখন আমাকে, তোমাকে একটু অ্যাডভাইস দেই বললাম না, তোমাকে একটা অ্যাডভাইস দেই, আমরা এরকম বাংলায় বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? আ পিস অফ অ্যাডভাইস। যেহেতু অ্যাডভাইসকে আমরা মানে আনকাউন্টেবল নাউন, সো এ অ্যাডভাইস লিখতে পারবো না, অ্যান অ্যাডভাইস লিখতে পারবো না, কারণ আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল জিনিসটাকে কি করতে হবে? তার আগে আমরা একটা ফ্রেজ ব্যবহার করব। তার আগে আমরা একটা ফ্রেজ ব্যবহার করব, যে ফ্রেজটার কারণে এটাকে আমরা কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে পারবো। এ পিস অফ ব্যবহার করব। সাধারণত সবকিছুতে এ পিস ব্যবহার করা যায়, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় অন্য কিছু ব্যবহার করলে সুন্দর লাগে। আই আই মানে হচ্ছে এ পিস অফ হচ্ছে পার্মানেন্ট, আপনি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। যেমন 2 pieces অফ অ্যাডভাইস, 12 shades অফ এক্সপেরিয়েন্স, 50 shades অফ এক্সপেরিয়েন্স, নানা কিছু আর কি। সো এই শেডসটা হচ্ছে এখানে ফ্রেজ। আপনি যদি এর আগেই যে কোনো প্লুরাল নাম্বার ব্যবহার করতে চান, তাহলে প্লুরাল নাম্বার ব্যবহার করতে চাইলে একটা ফ্রেজ দিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে? 3 pieces অফ অ্যাডভাইস, 4 pieces। তো ফার্নিচার আমরা বলেছি, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আমরা যদি এটাকে কাউন্টেবল আকারে ব্যবহার করতে চাই, তাহলে 2 pieces অফ ফার্নিচার, 2 pieces অফ ইনফরমেশন। তোমাকে দুইটা তথ্য দেই, আমরা বলি না তোমাকে দুইটা তথ্য দেই, তিনটা তথ্য দেই, একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। ঠিক আছে? অ্যান ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন। সো আমরা যদি এগুলোকে কাউন্টেবল অর্থে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এই ফ্রেজগুলো ব্যবহার করতে হবে। আর ঠিক আছে, বাকিটা আপনাদের জাস্ট পড়ে আসতে হবে। দেখেন আজকে কত দ্রুত পড়া শেষ হয়ে গেল। এনি কোশ্চেন সোফার, আমরা মোটামুটি আজকে একদম জাস্ট 1.5 ঘন্টার মধ্যে ক্লাস ছুটি দিয়ে ফেলছি। এইটুকু পড়ে আসবেন। এবং আমি আরো একটা শীট আপনাকে কালকে দিব, সেটা ছোট্ট একটা শীট দিব। নাউনের আরো কয়েকটা ভাগ আছে, কিন্তু আমাদের আগামী দিনের পড়ার বিষয় হচ্ছে আর্টিকেল। এবং যার কারণে আপনারা অবশ্যই এই শীটটা ছোট হলেও পড়ে আসবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ শীট। বিকজ আমরা যখনই ডিটারমিনার পড়বো বা আর্টিকেল পড়বো, তখন এই জিনিসটা বারবার ঘুরে ফিরে আসবে। হ্যাঁ, দেখে ছোট মনে হতে পারে, বাট পড়লে বুঝতে পারবেন 17 পাতা পড়তেই 2 দিন পার হয়ে যাবে। কারণ আমার কাছে এটা কোনো মানে কঠিন কিছু না, যেহেতু আমার পড়াতে মজাই লাগতেছে। কিন্তু স্টুডেন্টের পার্সপেক্টিভ দিয়ে সবসময় সব জিনিসই কঠিন। বিকজ যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে কঠিন লাগতো। ঠিক আছে? টিচার হইলে সুবিধা আছে। আজকে বেশি কিছু বুগি নাই মানে কি? হোয়াট ইজ বুগি?
এনি কোশ্চেন? কোশ্চেন থাকলে করে ফেলতেন, আমরা কোশ্চেন নেই। আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমরা উত্তর দিচ্ছি। বা আদার কোনো ক্লাসেস মানে যেগুলো আমরা করে ফেলেছি সেগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন।